This is Channel TT. আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। চ্যানেল টিটির নিয়মিত সংবাদ বুলেটিন নিউজ উইকে আপনাদের স্বাগত। সঙ্গে আছি আমি আমিনুর রহমান। শুরুতেই জামান কনস্ট্রাকশন সংবাদ শিরোনাম। ফের গুলিবিদ্ধ হয়ে নিউ ইয়র্কে 2 পুলিশের প্রাণহানি, চিকিৎসাধীন অবস্থায় উইলবার্টের মৃত্যু, অবাধে অস্ত্রের ব্যবহার বন্ধে মেয়রের নতুন ঘোষণা। বন্দুকধারীদের টার্গেট এখন এনওয়াইপিডি, বাংলাদেশি কর্মরতদের মাঝে আতঙ্ক, উদ্বেগ উৎকণ্ঠায় এগিয়ে যেতে হবে চ্যানেল টিটিকে সুমন সাঈদ। এবং ইউক্রেন ইস্যুতে উত্তপ্ত বিশ্ব, মস্কোর বিরুদ্ধে ইইউ ন্যাটো একাট্রা, ৮,৫০০ ইউএস সেনা প্রস্তুত, কূটনীতিকদের ইউক্রেন ত্যাগে যুক্তরাষ্ট্রের নির্দেশ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে পুলিশের উপর গুলির ঘটনায় 2 কর্মকর্তার মৃত্যু হয়েছে। গেল শুক্রবার রাতে এক নারী ও তার ছেলের ঝগড়া থামাতে গিয়ে নিহত হন এক পুলিশ কর্মকর্তা। আহত আরেক কর্মকর্তা চিকিৎসাধীন। চতুর্থ ঘটনায় পুলিশ কর্মকর্তারা গুলিবিদ্ধ হলেন। এনওয়াইপিডিকে লক্ষ্য করে এমন হত্যাকাণ্ড অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। সেই সঙ্গে বাড়ছে অবৈধ অস্ত্রের ব্যবহার। সিটির আইনশৃঙ্খলা রোধে নিয়োজিতদের টার্গেট করে হত্যার তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছেন মেয়র এরিক অ্যাডামস এবং নতুন পুলিশ কমিশনার। মেয়র হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, অপরাধী যেই হোক না কেন বিচারের মুখোমুখি হতে হবে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। গেল 21 জানুয়ারি শুক্রবার রাতে নির্মম হত্যাকাণ্ডের শিকার হন এনওয়াইপিডি অফিসার জান্স রিভেরা। চলছে নিহত পুলিশ সদস্য রিভেরাকে শেষ বিদায় জানানোর প্রস্তুতি। বৃহস্পতিবার 27 জানুয়ারি গার্ড অব অনার সহ নানা আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। শুক্রবার ম্যানহাটনের সেন্ট প্যাট্রিক ক্যাথিড্রালে চিরনিদ্রায় শায়িত হবেন অকালে ঝরে যাওয়া পুলিশ সদস্য জান্স রিভেরা। এদিকে চিকিৎসাধীন পুলিশ সদস্য উইলবার্ট মোরা মঙ্গলবার মারা গেছেন। নিহত পুলিশ কর্মকর্তাদের প্রতি সমবেদনা ও শ্রদ্ধা জানান অনেকে। We're praying for these families. We know that there are tragedies that are happening on police every day, and we want to stand up for that. We know that that is wrong. From where we actually have our establishment, so for us it felt like we really needed to be here. Just heartbreaking when anything like this happens, especially someone so young. তরুণ উদীয়মান পুলিশ সদস্যের উপর নেক্কারজনক গুলির ঘটনাকে এভাবেই মূল্যায়ন করলেন এনওয়াইপিডি কমিশনার। সেই সঙ্গে নিবিড় পর্যবেক্ষণে থাকা আহত পুলিশ সদস্যদের জন্য দোয়া চেয়েছেন পুলিশ প্রধান। Please pray for our officer that lies in his hospital bed fighting for his life. And every single day appreciate the valor and sacrifice of the men and women of the NYPD. এনওয়াইপিডির কর্মকর্তার মৃত্যুতে পুরো সিটি জুড়ে নেমে এসে নম্বরে কল করেন এক মা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান 3 পুলিশ সদস্য। এ সময় ফ্ল্যাট থেকে গুলি চালালে ঘটনাস্থলেই নিহত হন এক কর্মকর্তা। গুরুতর আহত হন আরেক সদস্য। পরে পুলিশের পাল্টা গুলিতে নিহত হন সন্দেহভাজন হামলাকারী। খবর পেয়ে প্রতিক্রিয়া জানান সিটি মেয়র এরিক অ্যাডামস। This was just not an attack on 3 brave officers. This was an attack on the city of New York. And it's an attack on the children and families of this city. And we are not going to win this battle by dividing lines between us. We must save this city
together. That is what we must do. এ হামলা কেবল 3 পুলিশ সদস্যের উপরই নয়, পুরো নিউ ইয়র্ক সিটির উপর চালানো হয়েছে এমন দাবি মেয়রের। অস্ত্র আইন পাশে ওয়াশিংটনের কেন্দ্রীয় সরকারকে উদ্যোগ নেওয়ার কথা বলেন এরিক অ্যাডামস। And let me be clear, there are no gun manufacturers in New York City. We don't make guns here. How are we removing thousands of guns off the street and they still find their way into New York City? In the hands of people who are killers, constantly carving highways of death, destroying our communities. We need Washington to join us and act now to stop the flow of guns in New York City and cities like New York. নিজ বাহিনীর সদস্যদের নির্মম মৃত্যুতে আবেগ আপ্লুত হয়ে পড়েন এনওয়াইপিডি কমিশনার। বলেন, চলতি মাসে 5 বার বন্দুক হামলার মুখোমুখি হতে হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীকে। We have 4 times this month rushed to the scene of NYPD officers shot by violent criminals in possession of deadly illegal guns. 4 officers, 5 officers shot. 1 fighting for his life in 4 incidents. And now tonight, 1 is dead. Our detectives will work to piece this together, but as they do that, every NYPD officer will once again place a black mourning band across their shield. এনওয়াইপিডিতে কর্মরত অসংখ্য বাংলাদেশি পুলিশ অফিসার থাকায় তাদের জীবনের নিরাপত্তা নিয়েও শঙ্কিত অনেকে। যদিও মাদক এবং চোরাচালান সহ অপরাধের সঙ্গে সংশ্লিষ্টদের বিষয়ে 0 টলারেন্স নীতি ঘোষণা করেছেন সিটির নতুন মেয়র। কাজী লুৎফুল কবির, চ্যানেল টিডি নিউজ ডেস্ক। এদিকে এনওয়াইপিডিতে কর্মরত অসংখ্য বাংলাদেশির জীবন নিয়েও উদ্বেগ উৎকণ্ঠা দেখা দিয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর বর্তমান অবস্থা এবং আগামীর সম্ভাবনা নিয়ে চ্যানেল টিটির সঙ্গে খোলামেলা কথা বলেন নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের অন্যতম শীর্ষ কর্মকর্তা সাইদ সুমন, যিনি বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন বাপার প্রতিষ্ঠাতা সভাপতি। তিনি জানান, সিটিতে ঘটে চলা অপরাধ প্রবণতা রোধ এবং কর্মদক্ষতায় সুনাম কুড়াচ্ছেন বাংলাদেশিরা। সাইদ সুমন আশা করছেন অবৈধ অস্ত্রের ব্যবহার বন্ধ সহ সন্ত্রাসী কর্মকাণ্ড দমনে কার্যকর পদক্ষেপ নেবেন নতুন মেয়র। Made the ultimate sacrifice. পুলিশ অ্যাসোসিয়েশন যে মেম্বাররা আছি এবং আমাদের ট্রাফিক ভাই বোনরা, we along with NYPD members, we're not afraid. এরকম ভায়োলেন্সটা আমাদেরকে ডিটার করতে পারবে না from our determination, from our dedication to serve New York City Police Department. We're very proud যে আমরা NYPD-তে আমরা কাজ করতেছি, from crossing guard, from school safety to traffic agents to police officers. We're very proud that we're part of NYPD. এই যে লাস্ট শুটিং যেটা হয়েছে in Harlem, NYPD 32nd precinct-এ, and আমরা যখন পুলিশ ডিপার্টমেন্ট জয়েন করছি, we knew going into this job that a simple job can be our last job, can have a tragic ending. But once again, we're not afraid of that. We're very dedicated, especially our traffic bhai bonra. They have very good reputation for being extremely hardworking with high level of integrity. So we're very proud of them. We're proud of আমাদের নতুন মেম্বারসরা পুলিশ ডিপার্টমেন্টে ঢুকতেছে, because it's a good job. It's a good job. এবং আমাদের অনেক ট্রাফিক এজেন্টসরাও lateral transfer to NYPD, promotional transfer to NYPD, and they're also doing very good job. With this new year, আমাদের নিউ ইয়র্ক সিটিতে নতুন একজন মেয়র আসছেন, মেয়র এরিক অ্যাডামস. As a member, as a community, as a New Yorker, we are very optimistic that he will do a good job. He will bring the violence crime down. That is his agenda.
and we're happy to work with him, our community. This is my recommendation to our community is to be patient, be tolerant, and be alert. Work with the police department, because when community and police work together, that's when we have a better society. So Mayor Eric Adams, ওনার mission হচ্ছে to bring the gun violence down, and to work with the district attorneys to have a stiffer penalty for repeated offenders, and hopefully things gets better, and we're working along with him. And my advice to new members of NYPD এবং আমাদের যে society member, Bangladesh American Police Association যে member, don't be afraid, don't be discouraged. This is a great job, it's a noble job, and traffic agent যারা আছেন, I recommend being member of the society, and together we will go further. And it just shows that we Bangladeshis, we're not deterred. As a matter of fact, one of the police officers that ended the threat of the incident in Harlem was Indian born. He's from the Sikh community. We're very proud of him. All our respect goes out to him. He only had less than 2 years in NYPD, and he was brave enough to terminate the threat. Had he not do that, who knows what would have been the outcome, maybe more death. So our respect to him for being a hero for our society. Thank you. অপরদিকে সিটি হলে দেয়া জাতির উদ্দেশ্যে ভাষণে নিউ ইয়র্কে অস্ত্রের ঝনঝনানি বন্ধের অঙ্গীকার করেছেন মেয়র এরিক অ্যাডামস। তিনি বলেন, আমি দায়িত্ব গ্রহণের পর যা দেখছি এবং অতীত রেকর্ড মতে অবাধে অস্ত্রের ব্যবহার আর চলতে দেয়া যাবে না। অচিরেই এর লাগাম টেনে ধরতে হবে। সিটিতে এনওয়াইপিডির উপর অতর্কিত হামলা এবং বন্দুক হামলার পাল্টা হুঁশিয়ারিতে এমন ভাষণ দেন নিউ ইয়র্ক সিটির কৃষ্ণাঙ্গ এই নগর পিতা। But my fellow New Yorkers, we are going to do a lot more than pray. We're going to turn our pain into purpose. We're going to unite and take action. New Yorkers feel as if a sea of violence is engulfing our city. But as your mayor, I promise you, I will not let this happen. Today, we are releasing our blueprint to end gun violence. I want to be clear. This is not just a plan for the future. It is a plan for right now. New Yorkers will see and feel these changes quickly. We will ramp up enforcement, deploy more officers on the streets and in the subways, and get our courts at full capacity. This is the gun that killed our young officer on Friday night, a .45 caliber modified gun. It is illegal to carry a gun in our city, yet our police officers take them off the streets every day in record numbers. Since January 1st, when I took office, our officers have taken 350 illegal guns off the street. Last year, over 6,000 guns were confiscated. The NYPD is our first line of defense against gun violence. ম্যানহাটনের আপটাউন তথা হার্লেমে পুলিশ হত্যার দুদিন আগে ব্রঙ্কসে বন্দুকধারীর গুলির পরিণত হয় 11 মাসের এক শিশু। মায়ের কোলে থাকা অবস্থায় গুলিবিদ্ধ এক নিরপরাধ অবুঝ শিশু, যা কোনোভাবেই মেনে নিতে পারছে না সিটির সাধারণ মানুষ। দায়িত্ব গ্রহণের পর থেকে নিউ ইয়র্ক সিটির চলমান অপরাধ তৎপরতায় আক্ষেপ জানাচ্ছেন মেয়র। সিটির ইতিহাসে দ্বিতীয় কৃষ্ণাঙ্গ মেয়র হিসেবে এরিক অ্যাডামস বলেন, বন্দুকধারীর হাত থেকে রেহাই পাচ্ছে না শিশুরাও। ছোট্ট মাসুম একটি বাচ্চার এমন করুণ অবস্থা দেখতে প্রস্তুত নই, এমনটা বলেন সিটি মেয়র। ক্যাথরিন ওয়ারির নামক শিশুর চিকিৎসায় সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়ে ঘটনায় জড়িতকে কঠিন বিচারের মুখোমুখি করার অঙ্গীকার করেন তিনি। এদিকে শিশুটির নামে তহবিল সংগ্রহ অব্যাহত রয়েছে, যাতে বিপুল সাড়া পড়েছে। যে যার মতো অনলাইনে অর্থ সহায়তা দিয়ে যাচ্ছেন। এরই মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন 11 মাসের শিশুর সবশেষ অবস্থান ও আইনশৃঙ্খলা রোধে নিজ অঙ্গীকারের কথা এভাবেই তুলে ধরেন মেয়র।
এ সময়ে তার সঙ্গে ছিলেন ব্রঙ্কস বড় প্রেসিডেন্ট সহ সিটি এবং স্টেটের নির্বাচিত জনপ্রতিনিধিরা। But it's so close to home, so it's kind of terrifying because I have a baby of my own. Bring back the plainclothes, because I guarantee if plainclothes was out right now, this would have never happened. That continues to come through our city borders. And so our officers are doing their job. We can't continue to allow violent shooters to remain on the street, and we can't continue to have the overproliferation of guns that are coming in. And so In a few days, you will see an action plan from the mayor that addresses this violence that's impacting our whole city. We cannot, and we will not live in a borough of the Bronx, in a city of New York, in which violence determines our quality of life. We will not lose our young people to mass incarceration and the proliferation of guns. The folks who do the work on the ground, the violence interrupters who know so well how all the work that it takes to actually make sure that violence like this does not occur. When it does, they respond to it. And the conversations that we had in the room are about how do we actually bring more resources to these organizations so they can do good work and keep violence from continuing to occur. And we had some deep discussions about how we actually do with this in the long term. 2 days ago, me driving through Fordham Road, and I see a cab driver stabbed on Jerome Avenue. 1 day ago, 2 police officers shot, 1 killed. We hear your cry for public safety, and we government officials will not rest until we build a system that does not allow anyone to threaten your public safety. এবারে আমেরিকান মূলধারার খবর। করোনার নতুন ধরন ওমিক্রনকে প্রতিরোধ করতে পারলেই নাজাত মিলবে, এমনটি মনে হতে পারে অনেকের, কিন্তু ঘটনা এখানেই শেষ নয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে বলা হচ্ছে ভাইরাসটি এখনও নিজের ভোল বদলাচ্ছে, মানুষকেও সেই মতো করে বদলাতে হবে। বিশেষজ্ঞদের মতে টিকার মাধ্যমে করোনার মোকাবেলা করতে হবে। বিশ্বজুড়ে আরও বেশি মানুষকে টিকা দেওয়ার ব্যবস্থা করতে হবে। করোনার বর্তমান ঢেউয়ের সঙ্গেই কিন্তু চলমান ধরন শেষ করা যাবে না, কারণ দুর্ভাগ্যবশত ওমিক্রনই করোনার শেষ ধরন নয়। তারা জানান 1000 কোটি করোনার টিকার ডোজ গোটা বিশ্বে ছড়িয়ে গেলেও এখনও 300 কোটি মানুষ প্রথম ডোজই পাননি। কোনো দেশ টিকা বিতরণে এগিয়ে থাকলেও বেশ কিছু দেশ অনেকটাই পিছিয়ে, আর সে কারণে ভাইরাস নির্মূলের প্রক্রিয়া কঠিন। যুক্তরাষ্ট্রের 50টি রাজ্যে মানুষের যাতায়াত, এর ফলে ওমিক্রন পূর্ব থেকে পশ্চিমে ক্রমশই ছড়িয়ে পড়ছে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের তরফেও করোনা মহামারীতে উদ্বেগের কথা জানানো হয়েছে। If countries use all of these strategies and tools in a comprehensive way, we can end the acute phase of the pandemic this year. We can end COVID-19 as a global health emergency, and we can do it this year. It doesn't mean it's happening everywhere, because the wave of Omicron reached certain parts of the country before other parts, and certain countries before other countries. I think the peaks and the falling and the drop in cases is going to go in waves from east to west, largely because that's how Omicron did hit this country in particular. ইউক্রেনে যে কোনো মুহূর্তে মস্কো আগ্রাসন চালাতে পারে, এমন আশঙ্কায় জেনেভায় বৈঠকে বসেছে যুক্তরাষ্ট্র ও রাশিয়া। আমেরিকান পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন এবং রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ আলোচনায় বসেছেন। এর আগে গেল বৃহস্পতিবার ব্লিনকেন সতর্ক করে বলেন, রাশিয়ার কোনো বাহিনী ইউক্রেন সীমান্ত অতিক্রম করলে মারাত্মক পরিণতি ভোগ করতে হবে। যদিও ইউক্রেনে হামলা কিংবা আগ্রাসনের পরিকল্পনা থাকার কথা অস্বীকার করেছে মস্কো, তবে সীমান্তে সেনা সমাবেশ করেছে তারা। ধারণা করা হচ্ছে ইউক্রেন সীমান্তের কাছে 1 লাখ সেনা সমাবেশ ঘটানো হয়েছে। যদিও জেনেভায় ব্লিনকেন ল্যাভরভের বৈঠকের আগে আমেরিকান পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, মস্কোকে উত্তেজনা নিরসনের কূটনৈতিক উপায় জোরালোর তাগিদ দেবেন পররাষ্ট্রমন্ত্রী। এর আগে সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট বাইডেন বলেন, পশ্চিমের পরীক্ষা নিতে গেলে রুশ নেতাকে মারাত্মক মূল্য দিতে হবে। তিনি এও ইঙ্গিত দেন, এই প্রতিক্রিয়া নির্ভর করবে রাশিয়া কিভাবে আগাচ্ছে তার উপর। Our objective was to determine whether Russia is prepared to take the diplomatic path and other necessary steps to de-escalate the situation in Ukraine
and ultimately resolve our differences through diplomacy and through dialogue. এদিকে পশ্চিমা সরকারগুলোর কাছে বেশ কয়েকটি দাবি তুলেছে রাশিয়া। এর মধ্যে রয়েছে ইউক্রেন কখনো নেটো জোটে যোগ দিতে পারবে না এবং সামরিক জোটটির কার্যক্রম পোল্যান্ড সহ সদস্য দেশগুলোতে সীমিত করতে হবে। পশ্চিম এবং রাশিয়ার আলোচনা গেল সপ্তাহে অগ্রগতি অর্জনে ব্যর্থ হয়েছে। রাশিয়ার হামলার আশঙ্কায় কিয়েভে নিজেদের দূতাবাসের সব কর্মীর পরিবারকে দ্রুত ইউক্রেন ছাড়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। এছাড়াও এই মুহূর্তে রাশিয়া ভ্রমণ না করতে আমেরিকান নাগরিকদের সতর্ক করা হয়েছে। একই সঙ্গে কিয়েভে নিজেদের দূতাবাসের কর্মীদের ফিরিয়ে নিতে শুরু করেছে যুক্তরাজ্য। ইউক্রেন থেকে নাগরিকদের সরিয়ে নেওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে জাপান। যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ইউক্রেনকে রক্ষায় মরিয়া ন্যাটোভুক্ত দেশগুলো। এক টেলিবার্তায় রুশ সম্ভাব্য হামলার আশঙ্কা করেছেন ইউক্রেন প্রেসিডেন্ট। অবিলম্বে যুক্তরাষ্ট্রসহ ন্যাটো দেশগুলো পদক্ষেপের আহ্বান জানান তিনি। Говоря об информационной деятельности, я имею в виду ту информационную истерику, свидетелями которой мы являемся. Она щедро обрамлена огромным количеством ложной информации, просто ложью, которую публикуется. Я имею в виду вот эти те самые фейки. এরই মধ্যে ডেনমার্ক, স্পেন, ফ্রান্স ও নেদারল্যান্ডের মতো ন্যাটো সদস্যরা পূর্ব ইউরোপে যুদ্ধবিমান ও যুদ্ধ জাহাজ পাঠানোর পরিকল্পনা করছে। রাশিয়ার বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। এক প্রতিবেদনে বলা হয়, রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে বড় ধরনের সেনা অভিযানের পরিকল্পনা করছে। তবে রাশিয়া সেই পরিকল্পনার কথা অস্বীকার করছে। ইইউ বলছে মস্কোর বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপিত হতে যাচ্ছে, যা কেবল সময়ের ব্যাপার। We are ready if Russia would do this aggression against Ukraine, invade a sovereign country. It will be against international law. It will be against European security order. It will be something totally unacceptable, and we will be ready. Our position is that I think that Russians and Kremlin, probably not the people, not necessarily the people, have accounted for the possibility of sanctions, and we need to really be true to our words when we say that the sanctions will be unbearable. They have to be unbearable. চীনের পর এবার পাল্টা পদক্ষেপ হিসেবে দেশটির পতাকাবাহী 44টি যাত্রীবাহী ফ্লাইট বাতিলের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। কোভিড বিধিনিষেধের আওতায় এসব ফ্লাইট বাতিল করা হয়, এমনটি জানায় আমেরিকান পরিবহন বিভাগ। এর আগে চলতি মাসের শুরুর দিকে করোনার অজুহাতে চীনা বিমান চলাচলকারী কর্তৃপক্ষ যুক্তরাষ্ট্র থেকে শিডিউলভুক্ত 60টির বেশি ফ্লাইট বাতিল করে। এর মধ্যে তালিকায় ছিল ডেল্টা এয়ারলাইন্স, ইউনাইটেড এয়ার, আমেরিকান এয়ারলাইন্সের নাম। এবার উল্টো চীনের বিরুদ্ধেই ব্যবস্থা নিল যুক্তরাষ্ট্র। নতুন স্থগিতাদেশ শুরু হবে আগামী 30 জানুয়ারি সিয়ামেন এয়ারলাইন্সকে দিয়ে। সিদ্ধান্ত বহাল থাকবে সিয়ামেন, এয়ার চায়না, চায়না সাউদার্ন এয়ারলাইন্স এবং চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের ক্ষেত্রে। এদিকে ওয়াশিংটনে নিযুক্ত চীনা দূতাবাসের মুখপাত্র লিউ পেং উ শুক্রবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন। তিনি বলেন, চীনা এবং বিদেশি যাত্রীবাহী আন্তর্জাতিক ফ্লাইটগুলোর চীনে প্রবেশের ক্ষেত্রে একই রকম সুষ্ঠু, উন্মুক্ত ও স্বচ্ছতা অবলম্বন করার নীতি আছে, কিন্তু ওয়াশিংটনের পাল্টা পদক্ষেপ পুরোপুরি অযৌক্তিক। যদিও কদিন আগে আমেরিকান এয়ারলাইন্সগুলোর বিরুদ্ধে চীনের স্থগিতাদেশ নিয়ে আলোচনায় সরব ছিল গণমাধ্যমগুলো। But we have confirmed with American Airlines as well as United that Chinese aviation regulators have in fact canceled some of these flights, or have ordered to cancel some of these flights from entering into the country. At least 6 American Airlines flights, and United saying that they have had to cancel that route from San Francisco to Shanghai on 6 days later on this month. This is a pretty popular route. They make 4 weekly flights usually. এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। যখন ফিরছি তখন থাকছে এমপি নুসরাতকে মুসলিম বিদ্বেষের অভিযোগ তদন্তে ব্রিটিশ প্রধানমন্ত্রী জনসনের নির্দেশ, পাকিস্তান সুপ্রিম কোর্টে প্রথম নারী বিচারকের শপথ গ্রহণ এবং পাল্টাপাল্টি বক্তব্যে জমে উঠেছে ঢাকাই চলচ্চিত্রের শিল্পী সমিতির নির্বাচন, জয় পরাজয়ের ব্যারোমিটার 184 জনের সদস্যপদ বাতিল।
সিটির হেলথ ডিপার্টমেন্টের পূর্ণ মানদণ্ডে তরতাজা ও ঐতিহ্যবাহী সুস্বাদু খাবারে রয়েছে ব্যাং ব্যাং শ্রিম্প, ডাম্পলিং, স্যালমন স্টেক, রকমারি বিরিয়ানি এবং চিকেন ললিপপের মতো বাহারি খাবার। আমরা উবার ইটস, ডোরড্যাশ আর গ্রাবহাবের মাধ্যমে খাবার ডেলিভারি করে থাকি। এই করোনা মহামারীতে ঘরে বসে নিশ্চিন্তে অর্ডার করুন www.halalfresh.nyc। হালাল ফ্রেশ প্রিমিয়াম চাইনিজ কিচেন, 2241D ওয়েস্টচেস্টার অ্যাভিনিউ, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10462। হালাল ফ্রেশ, আস্থা রাখুন, আমরা আছি আপনাদের সাথে। শুধু দর্শক, সপ্তাহ জুড়ে বাংলাদেশে ঘটে যাওয়া ট্রাফিক, ট্রান্সপোর্ট, টেকনোলজি ও ট্যুরিজমের আলোচিত ঘটনার সংবাদ। রহমান ভ্যাকসিন তো এখন নিতেই হবে, আমাদের দেশে পরীক্ষা করে মানুষ হলে প্রয়োগ করা হোক। ভ্যাকসিন মারলে আপনারা তারা তো 25% কাটে নেয়। অলওয়েজ আসি, সব অভ্যাস আছে, সমস্যা হবে না। আমি ফুট ওভার ব্রিজ দিয়ে যাচ্ছিলাম, কিন্তু একটু ফাঁকা পাইছে জন্য আসছি। ট্রেনগুলো কোন সময় আসে, কোন সময় যাবে, কোনো ক্যাটাগরি নাই, কোনো টাইম নাই। স্টেশনে আসে কোনো লোক হয় না, সিঙ্গেলের কোনো ব্যবস্থা নাই। দেখতে পাবেন বাংলাদেশ সময় প্রতি শুক্রবার রাত 8টায় এবং নিউ ইয়র্ক সময় সকাল 9টায়। চোখ রাখুন আপনার প্রিয় টেলিভিশন চ্যানেল টিটির পর্দায়। This is Channel TT. গান শুনতে কে না ভালোবাসে? গান মানুষের আত্মার খোরাক, ভালো লাগার খোরাক, ভালোবাসার খোরাক। শ্যামকালিয়া সোনা বন্ধু রে বন্ধু, নিরলে তোমারে পাইলাম না ভবেরি ঘরে। ভালো থাকলে যেমন গান শুনতে ভালো লাগে, মন খারাপ থাকলেও গান শুনতে ভালো লাগে। সেই গানগুলো যদি হয় লোকগান, শেকড়ের গান, মাটির গান, তাহলে খুব সহজে মানুষের হৃদয় মনকে আকৃষ্ট করে। আমার আসিবার কথা কইয়া মান করে রায় রইয়াছো ঘুমাইয়া, আমি কি তোরা আপন ছিলাম না, আমি কি তোরা আপন ছিলাম না রে জহরি না, আমি কি তোরা আপন ছিলাম না। বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের লোকসঙ্গীতকে বিশ্ব দরবারে তুলে ধরতে চ্যানেল টিটির বিশেষ আয়োজন ফোক আওয়ার। আপনাদের সঙ্গে রয়েছি আমি শারমিন সুমি। ফোক আওয়ার প্রচারিত হবে প্রতি শুক্রবার বাংলাদেশ সময় রাত 10টায়, একই দিন নিউ ইয়র্ক সময় বেলা 11টায়। This is Channel TT. পাগল তোর জন্যে রে পাগলি মন পাগল। চাঁদের আলোয় সূর্যের তেজ যেমনি যায় না পাওয়া,
দিয়া মন কাড়িলা ও বন্ধু রে অন্তরে পিরিতের আগুন ধরাইলা। সৈয়দ ফয়েজের গ্রন্থনা ও উপস্থাপনায় গানের টানে প্রচারিত হবে প্রতি মাসের প্রথম ও তৃতীয় শনিবার নিউ ইয়র্ক সময় রাত 11টায় এবং বাংলাদেশ সময় রোববার সকাল 10টায়। চোখ রাখুন চ্যানেল টিটির পর্দায়। This is Channel TT. নিউ ইয়র্কে দক্ষিণ এশীয়দের সর্ববৃহৎ গ্যারেজ সিটি অটো রিপেয়ার অ্যান্ড সলিউশন। অয়েল চেঞ্জ থেকে শুরু করে বডি শপ, হুইল অ্যালাইনমেন্ট সহ রয়েছে স্টেট ইন্সপেকশন সুবিধা। আমরা বড় পরিসরে ওয়ান স্টপ সার্ভিস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। खिदमत का मौका दीजिए, इंशाल्लाह आप लोग अपने हमारे काम से खुश रहेंगे। প্রায় 11,000 বর্গফুটের গ্যারেজে 24 ঘন্টায় 7 দিনই থাকছে ওয়ান স্টপ সার্ভিস। সিটি অটো রিপেয়ার অ্যান্ড সলিউশন 43 This is Channel TT. বিরতির পর আবারও স্বাগত নিউজ উইকে। চলে যাচ্ছি সংবাদে। যুক্তরাষ্ট্র সীমান্তের তুষারে ঢাকা একটি মাঠে এক নবজাতক সহ 4 জনের মরদেহ উদ্ধার করেছে কানাডার পুলিশ। সম্প্রতি এসব মরদেহ উদ্ধার করা হয়। কর্মকর্তারা বলছেন প্রচণ্ড শীতের কারণে এদের মৃত্যু হয়ে থাকতে পারে। স্থানীয় পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার জ্যান ম্যাকলাচি এক সংবাদ সম্মেলনে মরদেহ উদ্ধারের কথা জানান। উদ্ধার হওয়া মরদেহের মধ্যে একজন পুরুষ, একজন নারী, এক কিশোর ও এক নবজাতক রয়েছে। গেল বুধবার মানিটোবা এলাকার এমারসনের কাছে মরদেহগুলো পাওয়া যায়। আমেরিকান কর্মকর্তারা জানান মৃতরা ভারতীয় পরিবারের হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তারা হয়তো যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা করছিলেন। এর আগে কানাডার পুলিশকে যুক্তরাষ্ট্রের কাস্টমস অ্যান্ড বর্ডার পেট্রোল টিম সতর্ক বার্তা পাঠায়। তারা জানায় ওই এলাকা দিয়ে সীমান্ত পারাপারের সময় একদল মানুষ Dakota and Minnesota all converge. Danny Spiewak spoke to investigators and has some new information about what happened. এবারে একটি শোক সংবাদ। নিউ ইয়র্ক সিটির পরিচিত মুখ ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ার আলমগীর হোসেনের পিতা হাজি আব্দুল কাদের ওরফে সুরুক মিয়া মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রোববার বাংলাদেশের সিলেটে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক 70 বছর। একদিন পর সোমবার সকাল 11 ঘটিকায় মরহুমের নামাজে জানাজা শেষে দাফন সম্পন্ন হয়। মৌলভীবাজারের প্রয়াত হাজি আব্দুল কাদির একজন দানবীর হিসেবে পরিচিত ছিলেন। সদ্য প্রয়াত পিতার মৃত্যুতে দেশ ও প্রবাসে সবার কাছে দোয়া চেয়েছেন যুক্তরাষ্ট্রের অটো মেকানিক্যাল ইঞ্জিনিয়ার আলমগীর। উল্লেখ্য, হাজি কাদির মিয়ার 2 ছেলে 2 মেয়ের মধ্যে আলমগীর হোসেন
আমেরিকা প্রবাসী, যিনি সুনামের সঙ্গে অটো রিপেয়ারিং ও বডি শপের ব্যবসা করছেন। নিজের প্রতিষ্ঠিত সিটি অটো রিপেয়ারের মাধ্যমে নিউ ইয়র্ক কমিউনিটিতে সুনাম অর্জন করেছেন তিনি। এবারে বাংলাদেশ প্রসঙ্গ। ঢাকাইয়া চলচ্চিত্র মানে বাংলাদেশের সিনেমার কথা বলছি। বিএফডিসি বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন, যাকে এক নামে সবাই বলেন এফডিসি, সেই এফডিসি এখন সরগরম নির্বাচনী হাওয়ায়। শিল্পী সমিতি নির্বাচনে চলছে পক্ষে বিপক্ষে নানা মত। দুই প্যানেলে নির্বাচনী প্রচারে একে অপরের বিরুদ্ধে করছে নানা রকমের দোষারোপ। 184 শিল্পীর সদস্যপদ বাতিলকে কেন্দ্র করেই এবারের শিল্পী সমিতির নির্বাচন সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে দেশে বিদেশে, যার রেশ ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়া সহ সব ক্ষেত্রে। আরও জানাচ্ছেন কাজী লুৎফুল কবির। টাকা তো পানি পানি না, রস্যার গন্ধ। কত না রং, কত না সং, আর কত জীবন ঘনিষ্ঠ সিনেমা বছরের পর বছর সমাজকে দেখিয়েছে নতুন দিগন্ত। চলচ্চিত্রের হাত ধরে সমাজে এসেছে পরিবর্তন। সামাজিক বৈষম্য, অনটন, দুর্নীতি ও সন্ত্রাসের বিপক্ষে ভূমিকা রেখেছে ঢাকায় চলচ্চিত্র। মুক্তিযুদ্ধ থেকে আজকের ডিজিটাল বাংলাদেশ, সবখানেই আছে চলচ্চিত্রের ভূমিকা। সেই চলচ্চিত্র শিল্পে যাদের জীবন জীবিকা, তাদের পেশাগত সংগঠন চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে এখন সরগরম এফডিসির সিনেমা পাড়া। একে অপরকে গায়েলে নিচ্ছেন নানা কৌশল, করছেন দোষারোপ। তারা আমাদের আশ্বস্ত করছে যে আমাদের প্যানেলে তারা ভোট দেবেন। যারা প্রেশার দেয় বা নেয়, আলটিমেটলি এবার তারা ভোট পাবে বলে আমার মনে হয় না। আমি যখন শিল্পী সমিতির নির্বাচন করছি, যে মানুষের একটা আশা কত যে একটা পরিবর্তন হবে, অন্তত একটা মানুষ এখানে আসছে যাকে আমরা ভালোবাসি, যাকে সম্মান করি, সেই মানুষটি যদি সেখানে থাকে তাহলে অবশ্যই সেই জায়গাটার উন্নতি। জসিম ভাই বলেছিল, নায়ক তুমি এফডিসির গেটের বাইরে, এফডিসির ভেতরে তুমি লেবার। আজ পর্যন্ত আমি মনে করি আপনাদের জন্য আমি লেবার, আপনাদের সাথে এক কাতারে আমি থাকতে চাই সেই শিক্ষা নিয়ে। নবীন প্রবীণের পদচারণায় মুখরিত এফডিসি প্রাঙ্গণ। দিন কি রাত সব সময় প্রচারের উত্তাপ ছড়িয়ে আছে। যেটা হয়েছে, আপনি জয়েন্ট সেক্রেটারি হয়েছে 73, যেটা প্রথম বঙ্গবন্ধু নিজে দাঁড়িয়ে যে ব্যাচটা করেছেন, আমার আব্বু হলো সেই মানুষ। এবং দিন যতই ঘনিয়ে আসছে ততই জমছে অভিযোগের পাহাড়। তবে আর যাই হোক, দুই প্যানেলের প্রতিদ্বন্দ্বিতায় জয় পরাজয়ের ব্যারোমিটার হিসেবে কাজ করবে 184 জনের সদস্যপদ বাতিল প্রসঙ্গ। এরই মধ্যে সেই চ্যালেঞ্জও দিয়েছেন অনেকেই। আর বলি যে 184 জন তথ্যটা সম্পূর্ণ ভুল। 130 থেকে 35 জন হবে, এবং তারা যারা ছিলেন, আমরা উপদেষ্টা কমিটিতে আমাদের ছিলেন শ্রদ্ধেয় সোহেল আহমেদ, তার মধ্যে সোহেল আহমেদ সাহেব, আলমগীর সাহেব, ফারুক সাহেব, ইলিয়াস কাঞ্চন সাহেব, উজ্জ্বল সাহেব, এবং ওইখানে রিয়াজ সাহেব, রিয়াজের সাইন করা আছে, নতুন ওইখানে নিপুণ ছিলেন। এদের বসে আমরা যাচাই বাছাই করেছিলাম যে ঢালাওভাবে যারা আমাদের সংবিধানে লেখা আছে, যদি আগের ক্যাবিনেট মনে করে যে এই বর্তমান ক্যাবিনেট মনে করে আগের ক্যাবিনেটের দ্বারা কোনোভাবে যাচাই বাছাইয়ের কমতি ছিল, বাট মেম্বার হয়ে গেছে, তাকে আমরা আবার যাচাই বাছাই করে তার মূল মেম্বারশিপ থেকে তাকে আমরা সাধারণ আমরা সহযোগী মেম্বার পরিণত করতে পারি। সংবিধান আমাদের রাইট দিয়েছে, এবং সেটা লেখা আছে কার্যকরী পরিষদের সিদ্ধান্ত, সেটা আনচ্যালেঞ্জ। তোমরা ভালো মানুষদের নির্বাচন করো। যদি প্রমাণ দিতে পারে কোনো রেজলিউশন, মানে শিল্পী সমিতি এবং উপদেষ্টা পরিষদ মিটিং করে রেজলিউশন করে সেখানে আমরা সই দিয়েছি, যদি প্রমাণ দিতে পারে, আমি সেই প্যানেলকে ভোট দেব। এর পক্ষে কথা বলে গেছেন হত্যার শিকার অভিনেত্রী শিমুও। শাকিব খান এবং সেক্রেটারি যে মিশা সওদাগরের সিগনেচার আছে, তখন কিন্তু আমি জাস্ট শিল্পী। আচ্ছা, জায়েদ খান যখন আসলো সেক্রেটারি হিসাবে আর মিশা সওদাগর যখন সভাপতি হলো, তখন আমার হলো। আমি একটা জিনিস বুঝলাম না, তাহলে এই যে কার্ডটা, এটার মধ্যে যখন সে সিগনেচার করলো, আমার কার্ডটা যখন রিনিউ হলো,
তখন সে সিগনেচার করলো শিল্পী হিসাবে, আর জায়েদ আসার পরে শিল্পী না। আমি এটার পার্থক্যটা বুঝলাম না। শিল্পীদের আবাসন সুবিধা, সাহায্য নয় কাজের নিশ্চয়তা এবং অধিকার আদায়ের প্রতিশ্রুতি দিয়ে প্রচারণা চালাচ্ছেন মিশা সওদাগর ও ইলিয়াস কাঞ্চন নেতৃত্বাধীন দুপক্ষই। সবাই মিলে আমরা এফডিসিতে ছবি তৈরি হবে, সিনেমা বানানোর যে প্রসেসটাকে আমরা ত্বরান্বিত করব, আমরা একটা গতি দেব, তাদের মতো থামিয়ে রাখবো না। আপনাদের সম্মান নষ্ট হলে আমার সম্মান নষ্ট হবে। চেষ্টা করেছি, কখনো ছেড়ে যাইনি। মাকে হারিয়েছি, ভাবি হারিয়েছি, আপনার এখন সব। এই মানুষগুলো বলেছি আপনার এখন সব। যদি পাশে রাখেন, জীবন দিয়ে আপনাদের সেবা করার চেষ্টা করবো। আর যদি লাথি দিয়ে বের করে দেন, আগেই বলবেন চলে যাবো। আমাকে কিন্তু সেগুলো করতে দিতে দাও। এখন শুধু অপেক্ষার পালা। 28 জানুয়ারি কে হাসবেন শেষ হাসি। কাজী লুৎফুল কবির, চ্যানেল টিটি নিউজ, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ। ঘোষিত ওয়াদা মতে আফগানিস্তানের 3000 শরণার্থীকে আশ্রয় দেবে অস্ট্রেলিয়া। বিষয়টি মানবিক আশ্রয় হিসেবে উল্লেখ করেছে অস্ট্রেলিয়ার ফেডারেল সরকার। সেই লক্ষ্যে এবার গ্রিস থেকে আফগানিস্তান ফেরত শরণার্থীদের নিতে শুরু করেছে অস্ট্রেলিয়ান সরকার। নিজেদের নতুন পদযাত্রায় নানা তিক্ততা ও অভিজ্ঞতার কথাও তুলে ধরছেন আফগানরা। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, অস্ট্রেলিয়ান অভিবাসন মন্ত্রণালয় তাদের আশ্রয়ের কথা নিশ্চিত করেছে। চলতি বছরের শুরু থেকেই আফগান নাগরিকদের অগ্রাধিকারের ভিত্তিতে বিভিন্ন ভিসায় অস্ট্রেলিয়ায় প্রবেশের ব্যবস্থা করা হচ্ছে। তবে এতে অস্ট্রেলিয়ান নাগরিকদের পরিবারের সদস্যদের আরও অগ্রাধিকার দেওয়ার কথা বলা আছে। সুবিধা পাবেন নারী, মেয়ে, শিশু ও উপজাতিরা। যদিও মানবিক আশ্রয় দেওয়ার বিশেষ কোনো প্রকল্প এখনো শুরু করেনি অস্ট্রেলিয়া। This is the first time you're going to Australia, so I hope we can sit there and start a new journey, a new life. I'm so excited because I started a new life and a new place with new culture, with new people. I'm excited now to go to Australia and see that. Maybe I can see my new life, new house, new room. It's something exciting. মুসলমান হওয়ায় মন্ত্রিসভা থেকে বাদ পড়েছেন যুক্তরাজ্যের এমপি নুসরাত ঘানি। নুসরাতের এমন অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। গেল 2020 সালের ফেব্রুয়ারিতে বরিস জনসন ক্ষমতায় আসার পর মন্ত্রিসভার রদবদল করেন। সে সময় পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা নুসরাত বাদ পড়েন। ব্রিটিশ বিভিন্ন গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে কনজারভেটিভ এমপি নুসরাত অভিযোগ করেন, তাকে বাদ দেওয়ার কারণ ব্যাখ্যায় একজন হুইপ তাকে বলেছেন মুসলমানদের নিয়ে সমস্যা তৈরি হয়েছে। নুসরাত আরও দাবি করেন, ওই হুইপ তার মন্তব্যে একজন মুসলমান নারী হিসেবে তিনি তার সহকর্মীদের অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছেন। বিষয়টি ব্রিটিশ সহ আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের শিরোনাম হয়। এর ফলেই নতুন করে নুসরাতের বাদ পড়ার কারণ তদন্তের নির্দেশ দিতে বাধ্য হলেন প্রধানমন্ত্রী বরিস। যদিও ব্রিটিশ পার্লামেন্টে 2020 সালে মুসলিম এমপি নুসরাতের পয়েন্ট অব অর্ডার প্রশ্নের জবাবও দিয়েছিলেন প্রধানমন্ত্রী। করোনা ভাইরাস এবং ইমিগ্রেশন ইস্যুতে বরিস জনসন fragility of belonging. এদিকে পাকিস্তানের সুপ্রিম কোর্টে প্রথমবারের মতো একজন নারী বিচারক হিসেবে শপথ নিলেন বিচারপতি আয়েশা মালিক। সোমবার তিনি শপথ নিয়েছেন বলে জানায় সংবাদ মাধ্যম জিও নিউজ। সুপ্রিম কোর্টের বিচারপতি মনোনয়ন এবং নিয়োগ প্রক্রিয়া নিয়ে অনাকাঙ্ক্ষিত বিতর্কের পর পাকিস্তানের যে কমিটি বিচারক নিয়োগ দেয় তারাই আয়েশাকে নিয়োগ দিয়েছেন। আয়েশার শপথ গ্রহণ অনুষ্ঠান টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়েছে। পাকিস্তানের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি গুলজার আহমদের কাছে তিনি শপথ নেন।
এক টুইটে প্রধানমন্ত্রী ইমরান খান বিচারপতি আয়েশাকে শুভেচ্ছা জানিয়ে লেখেন, সুপ্রিম কোর্টের প্রথম নারী বিচারক হওয়ায় আয়েশা মালিককে শুভেচ্ছা, তার জন্য দোয়া এবং শুভকামনা রইল। যদিও পাকিস্তানি সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগ দেয় যে 9 সদস্যের কমিটি, তারা গেল বছর বিচারপতি আয়েশার মনোনয়ন বাতিল করেছিলেন। এবার বিচারপতি আয়েশা 5-4 ভোটে নির্বাচিত হন। आयशा मलिक एंड नॉट ओनली टू जस्टिस आयशा मलिक बल्कि मुबारक हो उन तमाम खवातीन को इस मुल्क की। এবারে ভিন্ন স্বাদের খবর। হলিউড ও বলিউড বিনোদন পাড়ায় নতুন আলোচনায় প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস। এর অন্যতম কারণ, নির্ধারিত তারিখের 12 সপ্তাহ আগেই জন্ম নিয়েছে তাদের প্রথম কন্যা। সংবাদ মাধ্যম রয়টার্সের খবরে বলা হয়েছে, প্রিয়াঙ্কা নিক ডেলিভারির নির্ধারিত তারিখের আগেই গেল রোববার জন্ম নিয়েছে সারোগেসি কন্যা। যদিও আগামী এপ্রিলে শিশুটির জন্মগ্রহণের তারিখ নির্ধারিত ছিল। এর আগে গেল শুক্রবার এক ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে সন্তান জন্মের বিষয়টি জানান প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনস। পোস্টে তারা লিখেছেন, বিশেষ এই সময়ে তারা পরিবারের দিকে মনোযোগী, সবাই তাদের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করবেন বলে আশা করেন তাঁরা। উল্লেখ্য, প্রিয়াঙ্কা নিক 2018 সালের ডিসেম্বরে বিয়ে করেন। বয়সে কম অভিনেতা নিক জোনসকে বিয়ে করে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন ইন্ডিয়ান অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। জানাবো খেলার খবর। সবশেষ 1998 সালে পাকিস্তান সফর করেছিল অস্ট্রেলিয়া। এরপর কেটে গেছে দীর্ঘ 24 বছর। অবশেষে চলতি বছর মার্চে পূর্ণাঙ্গ সফরে পাকিস্তান যাওয়ার কথা রয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের। তবে এই সফর নিয়ে নিরাপত্তা শঙ্কায় ভুগছেন অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা, এমন খবর প্রচার করেছে অস্ট্রেলিয়ার শীর্ষ গণমাধ্যম সিডনি মর্নিং হেরাল্ড। নাম প্রকাশ না করে এক ক্রিকেটারের শঙ্কার খবর দিয়েছে তারা। নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন অস্ট্রেলিয়া, কিন্তু দেশটির ক্রিকেট নির্বাচক জর্জ বেইলি অবশ্য ইতিবাচক কথাই শুনিয়েছেন। বুধবার সংবাদ মাধ্যমকে তিনি বলেন, পাকিস্তানে নিরাপত্তা নিয়ে কোনো ছাড় দেওয়া হচ্ছে না, সেখানে কঠোর শক্তিশালী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে, যা সফরকারী দল পুঙ্খানুপুঙ্খভাবে পরখ করেছে। আগামী মার্চে 3টি করে টেস্ট ও ওয়ানডে এবং একটি টি-20 খেলতে পাকিস্তানে সফর করবে অস্ট্রেলিয়া। এই ছিল চ্যানেলটির নিয়মিত সংবাদ বুলেটিন নিউজ উইক। বিদায় নেওয়ার আগে জামান কনস্ট্রাকশন সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ফের গুলিবিদ্ধ হয়ে নিউ ইয়র্কে 2 পুলিশের প্রাণহানি, চিকিৎসাধীন অবস্থায় উইলবার্টের মৃত্যু, অবাধে অস্ত্রের ব্যবহার বন্ধে মেয়রের নতুন ঘোষণা। বন্দুকধারীদের টার্গেট এখন এনওয়াইপিডি, বাংলাদেশি কর্মরতদের মাঝে আতঙ্ক, উদ্বেগ উৎকণ্ঠায় এগিয়ে যেতে হবে, চ্যানেলটিকে সুমন সাইদ। ইউক্রেন ইস্যুতে উত্তপ্ত বিশ্ব, মস্কোর বিরুদ্ধে ইইউ ন্যাটো একাত্রা, 8,500 ইউএস সেনা প্রস্তুত, কূটনীতিকদের ইউক্রেন ত্যাগে যুক্তরাষ্ট্রের নির্দেশ। এমপি নুসরাতকে মুসলিম বিদ্বেষের অভিযোগ তদন্তে ব্রিটিশ প্রধানমন্ত্রী জনসনের নির্দেশ, পাকিস্তান সুপ্রিম কোর্টে প্রথম নারী বিচারকের শপথ গ্রহণ। এবং পাল্টাপাল্টি বক্তব্যে জমে উঠেছে ঢাকাই চলচ্চিত্রের শিল্পী সমিতির নির্বাচন, জয় পরাজয়ের ব্যারোমিটার, 184 জনের সদস্যপদ বাতিল। শেষ করছি আজকের মতো। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
is Channel TT.